আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপে কথা বলি দেশের, কথা বলি দেশের মানুষের। আমরা এই সংলাপে আমরা কথা বলতে চাই দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল, ফ্যাসিবাদের বিদায় নিয়েছিল, এরপর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা, বিশেষ করে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ আবার শুরু হয়েছে, সেই নতুন বাংলাদেশের গন্তব্য কোথায়, সে বিষয়গুলো আমরা এই সংলাপে কথা বলি। আজকে আমরা কথা বলবো শহীদের পরিবারের প্রত্যাশা এবং গণহত্যার বিচার। এই হচ্ছে আমাদের আজকের শিরোনাম। আমরা আজকে স্টুডিওতে উপস্থিত জানিয়েছি দুটি শহীদ পরিবারকে, একজন বাবা এবং একজন মাকে। আমরা অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছে প্রথমেই এই 24-এর গণ আন্দোলনের প্রথম দিকের, যেদিন গণ আন্দোলনে 5 আগস্ট যে বিজয় এসেছিল, সেই বিজয়ের দিন বিজয় মিছিল করতে গিয়ে শাহাদাত বরণ করেছিল যাত্রাবাড়ি এলাকায় রাজধানীর তন্ময়। সেই তন্ময়ের মা। ডান পাশে রয়েছে রেবেকা সুলতানা লতা। ওয়ালাইকুম আসসালাম। আমার বাঁ পাশে রয়েছেন আরও একজন শহীদের পিতা, রয়েছেন একজন একদম শুরুর দিকে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম। 19 জুলাই, সেদিন ছিল শুক্রবার, গণ অভ্যুত্থানের শহীদ মারুফের পিতা মোহাম্মদ ইদ্রিস আলী। আমাদের এই আন্দোলন, দীর্ঘদিনের আন্দোলনের যে জুলাই এবং আগস্টে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশরাফা খাতুন, আশরাফাও রয়েছে আমাদের সাথে, এবং রয়েছেন এই আন্দোলনের বিচার কাজ নিয়ে এখন যারা কাজ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর একজন ব্যারিস্টার এস এম মইনুল করিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই প্রথমেই মোহাম্মদ ইদ্রিস আলী, শহীদ মারুফের পিতা। ইদ্রিস ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সব শহীদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমাদের ভালোবাসা থাকলো, এবং মারুফের ক্ষেত্রেও সেই আত্মার মাগফিরাত কামনা করছি। মারুফের খুব ছোট্ট করে আমরা আসলে শুনি, অনুষ্ঠান ব্যাপ্তি যেহেতু খুব বেশি নয়। মারুফ তো 19 জুলাই শাহাদাত বরণ করলো। ছোট্ট করে একটু দর্শকদের বলবেন যে 19 জুলাই শাহাদাত বরণের পরে আপনাদের যে ভোগান্তি হয়েছিল, আমরা জেনেছি যে 3 দিন পরে তাকে দাফন করতে হয়েছিল। কেন 3 দিন পরে তাকে দাফন করতে হয়েছিল? এবং দাফন আপনি গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ ভাসানচরে নিয়ে যেতে পারেননি, বাড্ডাতেই আপনি যেখানে বসবাস করেন ওখানে করেছিলেন, কেন আসলে? প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে। প্রথমেই এই মাই টিভি যারা এই শহীদ পরিবারকে আমন্ত্রণ করাইছেন, এই মাই টিভিকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি শহীদ মারুফের বাবা। তো আমার ছেলে 19 জুলাই ঠিক 5:30টার দিকে গুলি খায় ব্র্যাক ব্রিজের সামনে। আমাকে ফোন দিছে, ওর মামার সাথে ছিল, আমাকে ফোন দিছে। তো ফোন দেওয়ার পর আমি বললাম কোথায় আসবো, বলল এমজেড হসপিটালে আসেন। তো এমজেড হসপিটালে আমি গেছি, তখন বললেন না, আমি ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছি। তো ঢাকা মেডিকেল নেওয়ার পথে ওর মামার ভাষ্য অনুযায়ী এই রামপুরা ব্রিজের উপরেই বিজিবি, পুলিশ, তারপর আপনার ওই ছাত্রলীগ, এরা ওই সময় ছিল ওখানে। তখন যখন ওখানে নিয়ে যায়, যখন ঢাকা মেডিকেল উদ্দেশ্যে নিয়ে যায়, তখন ওর অবস্থা খুব খারাপ ছিল, ব্লাড যাচ্ছে প্রচুর পরিমাণে। গুলি হয়েছিল কোথায়? গুলি হয়েছিল এই তলপেটের নিচে, তলপেটে, জি, নাভির নিচে। তো তখন ওই পুলিশ এবং ছাত্রলীগের কিছু লোক, কি মনে হয় কাদের গুলি লেগেছে? গুলিটা লেগেছে এখন এই বলছে যে আপনার যে কোনো আপনার তাক করে, যেটা স্পাইনাল কি বলে ওইটা, আচ্ছা, বুঝতে পারছি। ওইভাবে তাক করে। শুক্রবার ছিল, জি জি, ওই গুলিটা করছে। অনেকজন শাহাদাত দিন বরণ করেছে। হ্যাঁ, ওই গুলিটা করছে। তো গুলিটা এমন ভাবে করছে, আমার মারুফের 3টা আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে ওই জায়গাটায়। না, ঠিক আছে। 3টা আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে ওই জায়গাটায়। তারপরে ব্লাডটা আমার মারুফের বন্ধ করতে পারেন ওর মামা। তখন রামপুরা ব্রিজের উপরে যখন আসে, তখন পুলিশ কিছু ছাত্রলীগের পোলাপান
আর শুরুটা কিন্তু 16 জুলাই থেকেই, আর 19 জুলাই বেশি 3 দিন ব্যবধান। জি। তখন যখন আসে তখন ওরা বলতেছে যে এ মরে গেছে, এরে নেওয়া কোথায়, এরে নেওয়া লাগবে না, এরে নিয়ে যাও দিকে, তো ওই বাসার দিকে নিয়ে যায়, নেওয়া লাগবে। তখন আমার ছেলের জীবনটা ছিল, তো ওখানে প্রায় 15 মিনিট ওরা আটকাই রাখছিল এই অ্যাম্বুলেন্সটা। তো পরে ওর মামা হাতে পায়ে ধরছে, পুলিশ ছিল, বিজিবি, স্যার এ বেঁচে আছে এখনো, দেখি হাসপাতালে নিয়ে। তো হাসপাতালে নিল, নেওয়ার পর আমি আমার ফোন দিয়েছি, আমি এখান থেকে গেছি। যাওয়ার পরে তো রাস্তায় আমি প্রায় রাস্তায় উঠি নাই, তো ওই সময় রাস্তায় উঠে দেখি এমন অবস্থা রাস্তার যে কি দৃশ্য বোঝা যায়, ভাঙচুরের মতন দৃশ্য অবস্থা। তখন আমি ওই দিন আমরা জানি, আপনি একটু কাইন্ডলি বলবেন যে 3 দিন দেরি হলো কেন, হসপিটালে গিয়ে কি অবস্থা দেখেছিলেন? আমি যখন ওকে তো আপনি খুঁজে বের করেছিলেন অনেকগুলো লাশের মধ্যে থেকে, সেই ঘটনাটা আমি হসপিটালে যে আমি গেছি, যাওয়ার পরে আমার ডাইরেক্ট ইমার্জেন্সি যে রুমটা ওটার মধ্যে নিয়ে যায়। তখন ওখানে আমাদের বাড্ডার কিছু লোকজন ছিল, তখন ইদ্রিস ভাই এখানে যান। তখন দেখছি যে আমার ছেলের ডেথ সার্টিফিকেটটা লিখতেছে। তখন আমি জানি না যে আমার ছেলে মারা। যখন দেখলাম যে আমার ছেলে মারুফ ডেথ সার্টিফিকেট লিখতেছে, তখন বুঝতে পারছি যে আমার ছেলে নাই। তখন আমি বললাম যে আমার ছেলেকে নিয়ে যাব, ডাক্তারকে বললাম। তো ডাক্তাররা বললো যে না, এটা কিছু নিয়ম কারণ আছে, আপনার পোস্টমর্টম করে নিতে হবে, তো পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসেন। তো আমি আমার ছেলেরে নিয়ে যাব, তো পুলিশ ক্লিয়ারেন্স কোথায় যাব? তো বললো যেখানে যে স্পটে ঘটছে ওখানে নিয়ে যাও। তো আমি হসপিটালে গিয়ে কি আপনার ছেলেকে দেখেছিলেন? কোথায় দেখেছিলেন? তখন আমি দেখছি এই আপনার মর্গের ভিতরেই, আপনার ইমার্জেন্সি মর্গের পাশে একটা মর্গ আছে, তো ওখানে মোটামুটি রুমটা বড়ই। তো সেখানে আমি যখন দেখলাম যে ওখানে মিনিমাম 50 থেকে 60টা বডি লাশ পড়ে রয়েছে। 19 তারিখ? হ্যাঁ, 19 তারিখে। তো আমার একটু লাগলো যে ওই সময়টায় আপনি দেখবেন সন্ধ্যা ঠিক 7টার দিকে, যে 7টা সাড়ে 7টার দিকে কোনো সাংবাদিক ছিল না ওখানে। জি, আপনি ওখানে গিয়ে আপনার বাচ্চা উপরেই পেলেন আপনার ছেলেকে? হ্যাঁ, ওখানে দেখলাম ওখানেই পড়ে রয়েছে এরকমের। আমার ছেলেটা কাইত হয়ে ওয়ালের দিকে মুখটা দিয়ে আমার পড়ে রয়েছে। তখন আমি ওটা দেখি, আমি যখন বললাম যে আমি আমার ছেলে নিয়ে যাব, তখন বললো যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসেন। তো আমি পুলিশ ক্লিয়ারেন্সে বাড্ডা থানায় আসলাম। বাড্ডার সামনে যেহেতু ঘটছে, বাড্ডা থানা ওসি সাহেব বলছে যে আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো আমি স্যার কোথায় যাব? বলে যে আপনার আমরা জানি না। তখন আমি রাত বাজে 12টা, তখন আমি বাসায় চলে যাই। আর সকালবেলা আমি কাউন্সিলকে নিয়ে এই বাড্ডা থানায় আসি। বাড্ডা থানা মানে আপনি এই 3 দিন লাগলো পুলিশ ক্লিয়ারেন্স পেতে, তাই তো? পুলিশ ক্লিয়ারেন্স পেতে। আচ্ছা, পুলিশ ক্লিয়ারেন্স পেতে তারপরে কি আপনি অক্ষত পেয়েছিলেন? ঠিক আছে, আমরা বুঝতে পারছি পুলিশ ক্লিয়ারেন্স আপনি পাচ্ছিলেন না। জি। তখন আমি এক পর্যায়ে গিয়ে আমাকে একজনের দিল যে ঢাকা মেডিকেলে রামপুরা থানার ওখানে ক্লিয়ারেন্স দেয় পুলিশে। তখন আমার তো ঘটনা রামপুরা থানায় ঘটে নাই। তখন সে বুদ্ধি দিল যে বলে যে আপনি রামপুরা থানা ওদের বুঝাই বলেন, তখন আপনি। আমি ওকে বুঝাই বলছি, পরে আমাকে দিছে পুলিশ। আপনি বাড্ডা থানায় ওসির সাথে কথা বলতে পেরেছিলেন? তখন কতক্ষণ লাগছিল কথা বলতে? আমি বাড্ডা থানা ওসির সাথে কথা বলছি আধা ঘন্টা, তার হাতে পায়ে ধরছি আমি। ঠিক আছে, আমরা আপনার কাছে এই ঘটনাটা শুনবো এরপরে নিশ্চয়ই। 3 দিন পরে আপনি সন্তানের লাশ দাফন করার জন্য পেয়েছিলেন। আমরা একটু আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে রেবেকা সুলতানা লতা, আপনার সন্তান তন্ময়ের আপনি মা। আপনি একদম সেই 16 তারিখ থেকে শুরুর পর 5 আগস্ট যখন বিজয় হলো, আপনার সন্তানকে আপনি কতক্ষণ পরে পেয়েছিলেন? আপনাকে কি দিয়ে দিয়েছিল আপনি যখন জানতে পারলেন? 5 তারিখ সকাল 10টা বাজে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে গেছে। তখন বলতেছি কোথায়, কোন স্পটে? যাত্রাবাড়ির মাদ্রাসার রোডে। জি। তখন আমি বলতেছি যে বাবা, তুমি যে ঘর থেকে বেরিয়ে যেতেছ, তোমার বোনের বিয়ে 9 তারিখ, তুমি আমার সাথে যাবা না টেলারের দোকান? বলতেছে আম্মু তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি মসজিদের সামনে থেকে আসতেছি, এসে তোমাকে নিয়ে যাব। তখন আমার ছেলে বেরিয়ে গেল। পরে যখন একটা আজান দিল নামাজের টাইম, তখন একটা ফোন আসলো আমাদের কাছে ডেন্টাল থেকে, দোলাইপাড় ডেন্টাল থেকে, ওর আব্বুর মোবাইলে। আসার পর বলতেছে যে আপনারা ডেন্টালে আসেন। না, আপনারা একটা হসপিটালে ওখানে গেলেন, গিয়ে কি তাকে মানে আগেই মৃত পেয়েছেন, তাই তো? সাথে সাথে আনতে পেরেছিলেন? হ্যাঁ, আমরা সাথে সাথে আনতে পেরেছিলাম, কিন্তু ডেন্টালে যাই আমরা লাশটা পাইছিলাম না।
পাওয়ার পরে ওর আব্বুকে বললো যে ওর আব্বু জিজ্ঞাসা করলো যে আমার এখানে যে গুলিবিদ্ধ কজন লোক আসছে, তখন আমার এখান থেকে ফোন দিছে আমার সন্তানের গুলিবিদ্ধ হয়েছে, তো এর লাশটা কোথায়, বলে যে আমরা ঢাকা মেডিকেল ইমার্জেন্সি রুমে পাঠাইছি। পরে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল চলে গেছে। চলে যাওয়ার পরে খোঁজাখুঁজি করার পরে জিজ্ঞাসা করছে যে আপনারা ইমার্জেন্সিতে খোঁজেন। ইমার্জেন্সি রুমগুলো খুঁজছে, খোঁজার পরে বলতেছে যে আমার ছেলেকে তো আমি পাইতেছি না। আবার যে ডাক্তারে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পর যে কোনায় একটা রুম আছে, আপনারা সেই রুমে যাইয়া দেখেন। ওকে গুলি যখন করেছে, কারা করেছে, কেন করেছে, কিভাবে, এটা কি জানতে পেরেছিলেন? ওর সাথে কেউ কি বলতে পেরেছে? ওর সাথে বলতে মানে আন্দোলন যখন মিছিলটা নিয়ে এই পাশ থেকে ও পাশ যখন বেশি হয়ে গেছিল গন্ডগোলটা, যেমন এই পাশ থেকে পুলিশ দিছে, ওই পাশ থেকেও মানে গুলি খেয়েছে। কয়টায় গুলি খাইছে? প্রায় আনুমানিক হয়তো 12:30টার দিক। 12:30টার দিকে, তখন যতক্ষণে চলে গেছে শেখ হাসিনা, জি, তখন গুলি খেয়েছিল। 12:30টার দিক গুলি খেয়েছে। তখন আমরা ঢাকা মেডিকেল যাওয়ার পরে খোঁজাখুঁজি করার পরে ওর আব্বু আর ওর মামা গেছে। আমরা একটু নিশ্চয়ই এই যে এতদিন চলে গেল, আমরা একটু সেখানে যাই। এতদিন চলে গেল, আপনাদের শহীদ পরিবারের খোঁজ খবর কারা কারা নিয়েছে বা নেয়নি? আমাদের খোঁজ মানে নিয়েছে। আপনারা তো সরকারি অর্থ সহায়তা পেয়েছেন, তাই না? হ্যাঁ, পেয়েছি। জামাত ইসলাম থেকে আমরা পাইছি 1 লাখ, আর এমনি ইয়ার থেকে আমরা পাইছি 5 লাখ সরকার থেকে। খোঁজ খবর নিতে যাচ্ছে ওখানে রাজনীতিবিদরা কেউ গেছে? না, ওখান থেকে কেউ খোঁজ খবর নিতে যায়নি, কিন্তু আমাদের ওর কাগজগুলো যে দেওয়া হয়েছিল মোবাইল নাম্বার দিয়ে, সেই নাম্বারে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ। ওর দাফন কোথায় করছেন? ওর দাফন ধনিয়া কবরস্থানে করেছে। কবরস্থান ওইটা কি স্থায়ী? স্থানীয়। মানে ওটা কি স্থায়ী নাকি ওইটার উপর আবার কবর হবে? না, ওখানে কোনো কবর হবে না। আচ্ছা আচ্ছা। তো আপনাদের খোঁজ খবর সমন্বয়কারীরা গিয়েছিল? সমন্বয়কারীরা গিয়েছিল। কে গিয়েছিল? নামটা হাসনাদের সাথেও আমাদের দেখা হয়েছিল, কিন্তু এরা আমাদের সাথে মানে ডেকে কথা বলছে। জি, আমরা ডেকে কথা বলছি আপনার অন্য অনুষ্ঠানে, বাড়িতে কেউ যাওয়ার সুযোগ হয়নি। আপনার একটু আসি ইদ্রিস ভাই, আপনার খোঁজ খবর নিয়েছে কেউ? না, আমার খুব কষ্ট লাগে এই জায়গাটায় যে হাসনাত সাহেব, তারপর যারা সমন্বয় ভূমিকা ছিল, ওদের ডাকি তো আমার ছেলে রাস্তায় নামছে, তাই না? তো আজকে 19শে জুলাই ঘটনা, 19শে জুলাই 5ই আগস্ট আমার স্বাধীন হলো। তো এরপর থেকে আজকে প্রায় 3.5 মাস পার হয়ে গেল। আমার ছেলেটাকে আমি এই মারুফকে আমি নিজ হাতে খাওয়াইছি, ছোট খাওয়াইছি। মানে এই 3.5 মাসে কেউ খোঁজ খবর নেই? এই 3.5 মাসের মধ্যে আজ পর্যন্ত একজন এই সমন্বয়কের দিক থেকে একজন, তারা বলতেছে যে আসবে, এই পর্যন্ত তারা কোনো আমার খোঁজ খবর নেই। সরকারি অর্থ সহায়তা পেয়েছেন? না, আমি এখন তো পাইনি, আমি সরকারি অর্থ পাইনি। জি, আমি একটু আশরাফা আপনার কাছে আসি। শুনলেন কথা, আসলে পয়েন্টটা হচ্ছে সমন্বয়কদের কাছে তাদের প্রত্যাশা, মনে হয় ইদ্রিস ভাই সেখানটাই আসতেছিল, এই যে না, এক হচ্ছে কষ্টের জায়গা, আর একটা হচ্ছে হতাশার জায়গা। এই হতাশাটাকে নিশ্চয়ই আমরা সম্মান জানাই। আপনার বক্তব্য শুনতে চাই। আসলে সমস্যাটা হচ্ছে দুজনের কথাই শুনলাম, এখন আমরা নিজেরাও নিজেদের থেকে অনেক বড় কিছু প্রত্যাশা করি, এটা অনেক হচ্ছে কাজ হচ্ছে না, এটা হচ্ছে কথা। কারণ শহীদদের যে তথ্যগুলো বা হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কাজ করছি, এমনি আলাদাভাবে ব্যক্তিগতভাবে কয়েকজন করছে না, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে কাজ হচ্ছে। কিন্তু জুলাই স্মৃতি ফাউন্ডেশনের লিমিটেশন আছে, ওদের যে হচ্ছে ভেরিফিকেশন যে প্রসেসটা, এই প্রসেসটা বেশ হচ্ছে কয়েকটা ধাপ পার হয়ে তারপর করতে হয়। ব্যক্তিগতভাবে হয়তো খোঁজ নিতে পারছে না, উনি যেরকম বললেন যে ওনার খোঁজ নেওয়া সম্ভব হয়েছে। এখন মারুফের ক্ষেত্রে হয়তো 19 জুলাইয়ের ঘটনা, যার কারণে হয়েছে কেউ জানতে পারেনি, কারণ শহীদ কিন্তু কম না। যাত্রাবাড়ি এলাকায় হচ্ছে আন্দোলন অনেক দিন হয়েছে, দীর্ঘদিন হয়েছে আন্দোলন, যার কারণে ওই জায়গায় সবার সাথে সবার একটা পরিচয় হয়েছে। যাত্রাবাড়ি যারা শহীদ হয়েছে তাদের খোঁজ নেওয়া বেশ একটু সহজ হচ্ছে আমাদের জন্য, কারণ ওই এলাকাটায় হচ্ছে দীর্ঘদিন যাবত আপনি দেখবেন যে 19 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যাত্রাবাড়িতে আন্দোলন হয়েছে।
একদিন দুই দিন পর পর অবরোধ হয়েছে, অনেক মানুষ মরেছে ওই জায়গাটায়। তো ওখানে খোঁজ নেওয়া আমাদের জন্য একটু সহজ হচ্ছে। আমি বলছি না যে আমরা পুরোপুরি সফল বা আমরা এখনো পর্যন্ত সফলতার একটুখানিও পৌঁছাতে পেরেছি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কোথাও যদি একটু খবর পাওয়া যায় সেটা হচ্ছে ভেরিফাই করা হচ্ছে এবং তথ্যই করা হচ্ছে। আমি জানি না উনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনে হচ্ছে যোগাযোগ করেছিলেন কিনা। আন্টি যেরকম বললেন যে ওনাদের অর্থ সহায়তা করা হয়েছে বা খোঁজ খবর নেওয়া হচ্ছে, এটা আমাদের কিছু তথ্য থাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে, যে তথ্যগুলো আমরা সংগ্রহ করি এবং সেটার মাধ্যমে হচ্ছে তাদের খোঁজ খবর নেওয়া হয় বা বিভিন্নই করা হয়। আমি জানি না তারা হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আঙ্কেল রেজিস্ট্রেশন করেছেন কিনা। আপনার একটু একটু আমরা জানি আপনার সন্তানকে নিয়ে তো একাধিক প্রতিবেদন হয়েছে 19 তারিখের পরে নাকি? ওনার সন্তানকে নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন হয়েছে। আসলে প্রতিবেদন আমি প্রতিদিনই, আমি আজকে নিজেই হচ্ছে নিজের হাতে শহীদের আলিফ আহমেদ সিয়ামের যে মা, যার মামলার আসলে শুনানি চলছে আদালতে, ওর মা আমাদের হাতে, আমার নিজের হাতে একটা চিঠি দিয়েছিলেন, যেটা আমরা বাগেরহাটে হচ্ছে যখন গিয়েছিলাম, ওই চিঠিটা আজকে আমি নিজের হাতে হচ্ছে টাইপ করে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। প্রতিবেদন অনেক হচ্ছে, আমি অপারগতা স্বীকার করছি যে আমাদের জায়গা থেকে আমরা সবার খোঁজ খবর নিতে পারছি না, এখনো পর্যন্ত পারছি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে মারুফের কথা শুনলাম, আজকে গিয়ে তার তথ্য ভেরিফাই করা হবে এবং আমি আঙ্কেলের কাছে হচ্ছে আমরা নিজেরাও একটু সহযোগিতা চাই আপনাদের কাছে। কারণ আমরা বলছি কিছু কিছু জায়গায় হচ্ছে আহত, আন্দোলন চলাকালীন জুলাই বা আগস্টে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তারাও আহতের জায়গায় নাম লেখাচ্ছে। এমন হয়েছে যে আন্দোলনে কিন্তু শুধু হচ্ছে ছাত্ররাই মরেছে এরকম না, অনেক জায়গায় হচ্ছে আওয়ামী লীগের লোকজন বা ছাত্রলীগের লোকজনও হচ্ছে নিহত হয়েছে। তো এই তথ্যগুলো একটু ভেরিফাই করতে হয়, কারণ আমরা চাই না যে হচ্ছে একসময় ভুয়া মুক্তিযোদ্ধা ছিল স্বাধীনের পরপর। আমরা একটু করছি, আমি তাদের কষ্টটা অনুভব করছি। আমার নিজের খুব ছোট লাগে এই জায়গাগুলোতে আসলে, আমার যখন আমি শুনি তাদের সন্তানদের কথা আমার নিজেরই খুব খারাপ লাগে। কিন্তু তারপর আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করে, অপারগতা স্বীকার করে আমরা বলছি আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা আপনাদের থেকে সহযোগিতা চাই। যদি আপনার এখনো পর্যন্ত খোঁজ খবর নেওয়া না হয় আঙ্কেল, আপনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যোগাযোগ করেছিলেন কিনা জানি না, ওখান থেকে অর্থ সহায়তা দেওয়ার প্রসেস চলছে। গতদিন রংপুরে দেওয়া হয়েছে, বিভাগীয়ভাবে করা হচ্ছে এবং যারা পার্সোনালি যোগাযোগ করছে যে তাদের খুব বেশি সমস্যা, তাদেরকে পার্সোনালিও হচ্ছে সহযোগিতা করা নিশ্চয়ই। আসলে অর্থের চেয়েও তারা যাবে সেই সান্তনার জায়গাটা, একটু সহযোগিতা, একটু সান্তনা, পাশে দাঁড়ানোটাই অনেক মেইন। কারণ উনি বললেন ওনার একমাত্র সন্তান, না একমাত্র না, ওনার আরো সন্তান আছে। জি, সন্তান তো একটা হারালে সেটাই একমাত্র। কিন্তু কথা হচ্ছে আমাদের পাশে দাঁড়ানো, আমরা যদি বলি যে আমরা আপনার সন্তানের মতো, এটা অনেক বড় কিছু। এটা যখন আমরা শহীদ পরিবারে দেখা করতে যাই আমরা নিজেরা অনেক ফিল করি এই জিনিসটা। আমি একটু ব্যারিস্টার মইনুল করিম আপনার কাছে আসি। সার্বিকভাবে আসলে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাছে তারাও নিশ্চয়ই আসবে। তারপরও আমরা একটু যাই এ পর্যন্ত, একটু যদি এই যারা শহীদ হলেন তাদের ব্যাপারে যে মামলাগুলো হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আপনারা কতগুলো মামলা নিয়ে কাজ করছেন? জি, ধন্যবাদ মাই টিভিকে। এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, বাংলার আনাচে কানাচে ঘাস ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের তথ্যগুলোকে দর্শকের সামনে উপস্থাপন করার জন্য। এবং আমি আজকে নিজেকে গর্ববোধ করছি একজন শহীদের বাবা এবং মায়ের সাথে বসতে পেরে এবং সমন্বয়কদের সাথে বসতে পেরে কথা বলতে পারার জন্য। মামলার বিচারের বিপ্লবের পর থেকে আসলে বিচার শুরু হতেও বেশ কয়েকদিন সময় লেগেছে, কারণ ট্রাইব্যুনাল গঠন হতে। এবং আপনারা দেখেছেন যে গণমাধ্যম কর্মীরা যে আমরা এখনো অবকাঠামোগত এখনো পুরা শেষ করতে পারিনি, কিন্তু যাই আছে আমরা তার মধ্যেই কার্যক্রম শুরু করতে পেরেছি। এবং আপনারা দেখেছেন যে আজকে 13 জন মোটা দাগের বড় ধরনের, যাদেরকে ভিআইপি প্রোটোকলে যারা চলতো এই রকমের মানুষকে আমরা বিচারের কাঠগড়ায় এসে দাঁড় করাতে পেরেছি। 10 জন মন্ত্রী সহ 13 আসামি এবং 20 তারিখে আরো কিছু লোকজন আসবে আশা করতেছি। আসামি আসবে 20 তারিখে। জি, এবং মামলার সংখ্যা প্রতিদিনই আমাদের এখানে বাড়তেছে। সংখ্যাটা বলতে গেলে এক্সাক্ট বলাটা মুশকিল হচ্ছে, কারণ প্রতিদিনই বাড়তেছে। এখন প্রায় 200-র কাছাকাছি আমাদের কাছে আছে। যে আমি এই বিষয়গুলো শুনবো, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন।
আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা কথা বলছি শহীদ পরিবারের প্রত্যাশা এবং গণহত্যার বিচার এই প্রসঙ্গে। আমাদের মাঝে দুজন শহীদের পরিবারের সদস্য রয়েছে, মা এবং বাবা রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার মইনুল করিম। ছিলাম বিরতির আগে, আপনার কাছে ফিরছি আবার। আজকে যে আমরা দেখেছি জুলাই আগস্ট গণহত্যায় সাবেক 10 মন্ত্রী সহ 13 আসামি কারাগারে ট্রাইব্যুনাল পাঠিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে। এই যে তদন্তটা কারা করবে, আসলে অপরাধী যারা, সেই তদন্তটা কি আপনাদের প্রসিকিউশন যারা আছেন তারা করবে, না থানা পুলিশ এরা করবে? না, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের জন্য পুলিশের সমন্বয়ে আরও একটা স্পেশাল একটা তদন্ত টিম আছে। এই তদন্ত টিম কাজ করে, পাশাপাশি ওনাদের সাথে প্রসিকিউটরদের আমাদের ডাবল দায়িত্ব, একটা কোর্টে প্রসিকিউট করা, পাশাপাশি এই প্রত্যেকটা ঘটনার তদন্তে আমরাও যাচ্ছি। ব্যক্তিগতভাবে আপনি কি গত এক সপ্তাহের মধ্যে এক জায়গায় গিয়েছিলেন? ব্যক্তিগতভাবে আমি গত 13-14 এই মাসের এই 2 দিন আমি নরসিংদীতে ছিলাম। আপনারা জানেন যে তাহমিদ নামে 15 বছরের 9ম শ্রেণীর একটা ছাত্রকে শর্ট ডিস্টেন্স থেকে গুলি করে হত্যা করা হয় এবং তার বুক ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আমি 2 দিন আমার টিমের সাথে ওখানে ছিলাম এবং প্রায় 30 জন সাক্ষীর আমরা স্টেটমেন্ট নিয়েছি এবং 2-1 পুলিশের স্টেটমেন্ট নিয়েছি যারা স্পটে ছিল, সমন্বয়কদের স্টেটমেন্ট নিয়েছি। এর মধ্যে আমরা কয়েকজন পেয়েছি যারা একদম সচক্ষে দেখেছে এবং ওই তাহমিদের লাশ নিয়ে যখন ছাত্ররা মিছিল করতেছিল তখন ওই লাশের উপরেও গুলি করা হয়েছে এবং এই ভিডিও ফুটেজও আমরা কালেক্ট করতে পেরেছি। এখন এর সাথে কারা কারা জড়িত এগুলো আমরা আস্তে আস্তে বের করতে পারবো এবং এই প্রসিকিউশন টিমের পাশাপাশি পুলিশের সহায়তায় আমরা তদন্ত আগাচ্ছে। পাশাপাশি আমরা ফরেনসিক এক্সপার্টও নিয়োগ দিয়েছি আমাদের এই ট্রাইব্যুনালে, যাতে একদম সূক্ষ্মভাবে 100% ফেয়ার ভাবে অপরাধীদেরকে বের করে আনা যায়। আমাদের টার্গেট হচ্ছে যে একজন নিরপরাধও যেন শাস্তি না পায়। আমরা একটা অন্যায়ের বিচার করতে গিয়ে নিজেরাই যেন অন্যায় না করি, সেজন্য আমাদের সজাগ আছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। জি, আমরা আবারও মোহাম্মদ ইদ্রিস আলী, শহীদ মারুফের পিতা, আপনার কাছে একটু ফিরি। সেটি হচ্ছে যে কথাটি আপনি বলতেছিলেন, আপনাকে থামিয়ে আমরা দিয়েছিলাম। 19 তারিখ তো আসলে ফ্যাসিস্ট সরকার ছিল, তখন শাহাদাতের পরে তাকে আপনাদের দাফন করতে কোনো ধরনের ঝামেলা হয়েছে, বা দাফন পরবর্তী সময়ে এই 5 আগস্ট পর্যন্ত আপনাদের দিনলিপি কেমন ছিল, খুব ছোট্ট করে একটু বলবেন? না, দাফন করতে ওই রকমের হয় নাই, কারণ আমার যারা আওয়ামী লীগের যারা দোসর ছিল আমার এলাকায়, তো আমার ছেলে যখন আনতে পারেনি 3 দিন, এদিক দিয়ে অপপ্রচার চালাইছে যে তার ছেলে হয়তো আপনার কোথাও ওখানে নাই, আমরা লুকিয়ে ফেলাইছি। আচ্ছা, তো তার এইভাবে একটা এলাকায়, তখন আমার ছেলে আমি 3 দিন পরে যখন নিয়ে আসি তখন ওইরকম একটা সমস্যা হয় নাই, কিন্তু সমস্যা আসে ওই জায়গাটায় যে আমাকে বলতেছে যে আপনি তো এই লাইনে, আপনি তো কোনো রাজনীতির সাথে দেখিনি, তবে এই জামাতের সাথে আবার কবে আপনি মিশে গেলেন। তো এই প্রশ্নগুলা বারবার আমার কানের দিকে দিচ্ছে। তো এমন এক পর্যায়ে যে 3 দিন পরে যে আমার ছেলের একটু মিলাদের একটু অনুষ্ঠান করব, এই সাহসটুকুও পাই না। তো আমরা তো একেবারেই শেষ পর্যায়ে আছি। আমার এই যে শহীদ বাবা তো অসুস্থ, তো আমাদের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের উপর একটু দাবি থাকবে যে আমরা তো মামলা করছি, তো আসামিরাও ধরা পড়ছে, তো আমরা যে এই শহীদ পরিবার যারা আছি বাদী হয়ে মামলা করছি, আমাদের নিরাপত্তা কোথায়? জি, আপনাদের নিরাপত্তা কোথায় সেটি নিশ্চয়ই এখন যে অন্তর্বর্তী সরকার আছে তারা দৃষ্টি দিবেন। আমরা আরেকটু বিষয় জানতে চাই খুব ছোট্ট করে, তা হচ্ছে যে আপনি বলছিলেন আমাদের অফ দ্য রেকর্ড যে আপনি ঢাকা ছেড়েই চলে যাওয়ার একটা অবস্থা হয়েছিল, সেই অবস্থাটা আসলে কি? আমি 5ই আগস্ট স্বাধীন হলো, 19শে জুলাই আমার ছেলের ঘটনা করলো, 26শে জুলাই প্রথম দুপুরবেলা আমার ডিজিএফআই থেকে ফোন দিছে যে আপনি ইদ্রিস সাহেব বলছেন? জি। আপনার ছেলে কি আন্দোলনে গিয়ে মারা গেছে? আমি বলি জি স্যার। তো আমি ডিজিএফআই থেকে বলছি, তো পরে আপনি কি করেন? আমি তো আমার ডিটেলসগুলো দিছি, আমি যে আমি কি করি,
আমি ইভেন্টের ব্যবসা করি। জি, তাদের পক্ষ থেকে প্রেসার আসছে। হ্যাঁ, তখন উনি অত বলেন। তারপরে আমার লোকেশন জানলো কোথায়, আমার ঠিকানা কোথায়। রাত 2টা বাজে আমি এক গাড়ি 15 জন, মিনিমাম 10-12 জন হবে, তখন আপনার আসলো, আসার পরে বাসা নক করলো। রাত 2টা বাজে, তো এই শরীর অসুস্থ। তো বললাম আপনারা কারা? তো বললো যে আমরা পুলিশের লোক। তো ঢোকার পরে আমার চেক করলো সব কিছু, আমার মোবাইল নিয়ে নিল প্রথমেই। নেওয়ার পরে বলছে আপনি কি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা? না। তখন ওর মা ছিল ওই রুমে। জি, মানে আপনাকে এভাবে হেনস্থা করা হয়েছে, তাই তো? জি, জি জি জি। এলাকাবাসী, ওখানে স্থানীয় আওয়ামী লীগ এরা কিছু না, এরা ওইরকম কিছু করে নাই, কিন্তু ওরা আমার অন্য চোখে দেখছে। আমার ছেলে আবার শহীদ হওয়ার পরে আমাকে ওরকম ভালো চোখে আর দেখেনি এলাকায়। জি, আমি একটু ফিরছি। আমাদের পাশেই বসে আছেন রেবেকা সুলতানা লতা, তন্ময়ের মা। আপনার কাছে ফিরি, সেটি হচ্ছে যে আপনার এখন আপনার সন্তান তো চলে গেছে দেশের জন্য, আপনার আসলে চাওয়া কি এখন দেশবাসীর কাছে বা রাষ্ট্রের কাছে? আমার একটাই চাওয়া যে আজকে আমার ছোট দুটো ছেলে মেয়ে আজকে আমার ছেলে সংসারের হাল ধরছিল তার বাপের সাথে, আমার সংসার সুন্দর করে চালানোর জন্য। আজকে আমার ছেলে চলে গেছে, কিন্তু আমার সংসার তো চলবে না। তার বাপের চাকরিও চলে গেছে, তার বাপে চাকরি করতো, ছেলের জন্য ছুটি কাটাতে হবে বলে তারাও চাকরি থেকে মানা করে দিছে। এখন আমার সংসারটা কিভাবে চলবে, আর আমি আমার ছোট ছোট দুটো ছেলে মেয়েকে কিভাবে মানুষ করব। আর সরকারের কাছে একটাই আবেদন আমার, যেন তারা আমার ছেলের বিচার করে, আর আমার ছেলেকে এভাবে একটা যেন সম্মান দেয়, যেন যে সম্মান দেয় এই সম্মানটা নিয়ে যেন আমি সারা জীবন, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত যেন এই সম্মানটা নিয়ে আমি বাঁচতে পারি। আর আমার সন্তানদের প্রতি তারা যেন একটু সাহায্য করে আমাদের। জি, আশাফা, আপনার কাছে আসি। আফশেফা খাতুন, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সম্মান চাচ্ছেন শহীদের পিতামাতা, আপনারা অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের ও দাবি নিশ্চয়ই, সেক্ষেত্রে কতটুকু রেসপন্স পেয়েছেন? আসলে শহীদ কথাটার ভিতরে মর্যাদাটা লুকিয়ে থাকে। আমাদের পুরো হচ্ছে যেই বর্তমান যে সরকার বা আমরা এখন দাঁড়িয়ে, যে আমি দাঁড়িয়ে এখন কথা বলতে পারছি, এটাও আমরা করতে পেরেছি শহীদদের রক্তের বিনিময়ে। তো শহীদ শব্দটার ভিতরে যে সম্মানটা আছে, আমি চাই যে এই যে শহীদ যে কথাটা, এটা যেন পরবর্তীতে কোনো সরকার এসে মুছে দিতে না পারে। জি, কারণ আমরা দেখেছি আমাদের ভিতরে, আমাদের ইতিহাসে বারবার মুছে দেওয়ার যে প্রবণতা আছে। 24-এর যে মানে যারা শহীদ হয়েছে তাদের জন্য এভাবে মুছে দেওয়া না হয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, সরকারকে যতটুকু প্রেশারাইজ করা যায় আমরা করব, এবং আমরা এটা নিশ্চিত করব শহীদরা যেই উদ্দেশ্য সামনে রেখে শহীদ হয়েছেন এবং তাদের যে হচ্ছে পরিবার আছে, তারা যেন সম্মানের সাথে বাঁচতে পারে। জি, আমরা এই আলোচনায় ফিরবো, তবে আরেকটা বিরতি নিচ্ছি আমরা। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা শুনছিলাম শহীদ পরিবারের প্রত্যাশা এবং গণহত্যার বিচার। আমরা ফিরছি, আমরা যেতে চাই 19 জুলাই এই বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী গণ অভ্যুত্থানের শহীদ মারুফের পিতার কাছে আমরা যাচ্ছি। জনাব ইদ্রিস আলী, আপনার কাছে যাচ্ছি। ইদ্রিস ভাই, আসলে এই কথাগুলো গল্পের মতো এখন শোনালেও আপনার জীবন থেকে বা আপনাদের জীবন থেকে অসংখ্য শহীদের পরিবারের এরকম এই কান্না বয়ে যাচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরা আপনাদের কাছে যাচ্ছি একদম। সেখান থেকে আসলে আপনার সন্তানকে তো নিশ্চয়ই আর পৃথিবীতে ফিরে আসবে না, কিন্তু আপনার কি কোনো চাওয়া আছে? আমরা দেখেছি যে আপনার একটা গোরস্থানে তাকে মাটি দিয়েছেন, সেটি কি স্থায়ী বন্দোবস্তের কোনো, মানে কবরস্থানটাই কি একদম সংরক্ষিত নাকি? না, আমার চাওয়া আছে এটুই যে আমি একজন বাবা হিসেবে বলি, দেশে কোনো হানাহানি চলবে না। এই দুর্নীতি, এই আপনার স্বাধীনতা কথা বলা, এই যে বিষয়গুলি আছে, এগুলি আগে আমরা বলতে পারতাম না, এখন বলতে পারতেছি। এইটা যেন এই রক্তের বিনিময়ে যে কন্টিনিউ থাকে, হ্যাঁ, তাহলে আমি সার্থক। আর হইলো আমার ছেলে মারুফ, আমি বরপুর কবরস্থানে আমার ছেলের দাফন করছি। তো আমার
সরকারের কাছে দাবি জানাবো যে আমার ছেলের এই কবরস্থানটা যেন আমার স্থায়ীকরণ করা হোক। কারণ এটা কি শুধু আপনার সন্তানের বেলায় আপনি চাইবেন? না, আমি সকল শহীদদের যেখানেই আপনার যেখানেই দাপন করা হয়েছে সেখানেই যেন এটা সরকারিভাবেই যেন আপনার এটা সংরক্ষণ করা হোক। আমার এইটাই সব দাবি। আর আমার আমার ছেলে তো আর আমি পাবো না। তা আমার ছেলে যে রক্তটা দিছে এই দেশের জন্য, জি, আমার ছেলে যে রক্তটা দিছে এই রক্তটা যেন বৃথা না দেয় সামনের প্রজন্ম যারা আছে, এটা যেন তাকে নাইলে যদি এটা যদি বৃথা হয় তাইলে আর কোনো বাবা বলবে না যে যা বাবা রাস্তায় নাম, কেউ বলবে না। এটা যদি শেষ করে যায় জি, আর কোনো বাবা বলবে না। যে আশরাফা আপনার কাছে একটু ফিরি, আশরাফা খাতুন, সেটি হচ্ছে যে এই যে পিতা চাচ্ছেন যে সন্তানের একটা স্মৃতি ধরে রাখার জন্য, আপনারা কি মনে করছেন? আপনাদের পক্ষ থেকেও তো এই দাবি নিশ্চয়ই ছিল, কতটুকু বাস্তবায়ন হচ্ছে ইতিমধ্যেই? আমাদের আসলে শহীদদের স্মৃতি ধরে রাখার কাজ চলমান। আপনারা জানেন যে হচ্ছে গণভবনকে অলরেডি জাদুঘরে পরিণত করার একটা হচ্ছে কথা চলছে এবং আশা করি খুব দ্রুত এটা বাস্তবায়ন হবে। একই সাথে সাথে হচ্ছে আমাদের যুব ক্রীড়া যে হচ্ছে উপদেষ্টা আমাদের বড় ভাই আসিফ মাহমুদ, উনি হচ্ছেন ঘোষণা অলরেডি দিয়েছেন যে দেশের হচ্ছে যেখানে যে খেলার মাঠ বা স্টেডিয়াম যেগুলো আছে সেগুলোকে হচ্ছে অবমুক্ত করার পরে, সেখানে হচ্ছে দখলদার মুক্ত করার পরে ওই এলাকা বা ওখানের যারা হচ্ছে শহীদ আছে তাদের নামে নামকরণ করা হবে, যাতে কেউ ভুলে না যায়। আসলে আমাদের সমস্যাটাই এই যে ভুলে যাই আমরা। দেখা যায় রাজনৈতিক পরিবারগুলো তাদের হচ্ছে যে পরিবারের লোকজন তাদের নামে দেখবেন শেখ রাসেল উদ্যান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে শেখ রাসেল উদ্যান। আমরা চাই না আমাদের যে হচ্ছে যে শহীদরা আছেন 24-এর তারা কেউ হারিয়ে যাক, তাদের স্মৃতি অবশ্যই সংরক্ষণ করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি, সরকারও সরকারের জায়গা থেকে কাজ করছে। যদি কখনো সরকার পথহারা হয় আমরা আশা করছি আমরা তাদেরকে প্রেশারাইজ করব, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যতটুকু সম্ভব শহীদদের সব জায়গায় তুলে ধরা। জি, একটা আশার দিক হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দলগুলো ছিল এবং আগামীর বাংলাদেশে যারা চিন্তা করছে নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সাথে মিলে, তারা প্রত্যেকেই এই দাবির সাথে এক। হ্যাঁ, অবশ্যই। আপনি দেখবেন যে হচ্ছে এই যে ছাত্র দলের যারা হচ্ছে শহীদ হয়েছে, যারা ছাত্র দলের সাথে হচ্ছে রাজনীতিতে সংশ্লিষ্ট ছিল এবং আন্দোলনে শহীদ হয়েছে, তাদের কিন্তু আলাদাভাবেই হচ্ছে বিএনপি থেকে তাদের করা, ছাত্র দল থেকে তারা আলাদাভাবে তালিকা করা হয়েছে। তারা সেভাবে আলাদাভাবে দলীয়ভাবে হচ্ছে সাপোর্ট করবে। তারা তাদের হচ্ছে যে শহীদগুলো তারা তাদের হারাতে দেবে না। আর আমাদের কাছে শহীদ মানে আমরা তো কোনো দলও না, আমরা জনতার একটা অংশ। আমরা চাই যে হচ্ছে জনতা সবাইকে জানুক। শহীদদের দলীয়করণও চাই না, শহীদদের হারিয়ে যেতেও দিতে চাই না। জি, বিএনপি নিশ্চয়ই এটা করছে, পাশাপাশি আমরা দেখেছি জামাত সহ শুরু করে প্রত্যেকে এটা করেছে। এবং আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে তারা যদি পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যান তাহলে শহীদদের স্মৃতি সংরক্ষণ করবেন, কোনো স্কুল অথবা ব্রিজ অথবা তাদের রাস্তাঘাট যে কোনোভাবেই হোক তারা সেটিও করবেন। এটি একটি ভালো খবর, নিশ্চয়ই বড় একটি দল যারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা ফিরছি ব্যারিস্টার মনিরুল কবির আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি এর আগে বলেছিলেন যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তো এই ফুটেজগুলো আপনারা কোত্থেকে কিভাবে সংরক্ষণ করছেন, আর কারা কারা অপরাধী এইগুলো কিভাবে আপনারা আসলে শনাক্ত করবেন? অনেক অপরাধীর সাথে নিরপরাধের তালিকাও যোগ হয়েছে, আমরা দেখলাম 100-150 করে লিস্ট তালিকা, সেখানে হয়তো সামনের সারির কয়েকজনকে দিয়ে এরপরে তাদের ব্যক্তিগত শত্রুতা আছে এরকম নামও আমরা শুনতে পেয়েছি, গণমাধ্যমে এসেছে। তো এখন হয়তো ভয়ের মানে এটা বলা যাবে কিনা, এটা আসলে সেই অপরাধ না নিরপরাধ, এটা নিয়ে এখনো কাজ করছে না গণমাধ্যম সহ। আপনারা কিভাবে এটা জাস্টিফাই করবেন? জি, কাজটা আসলে অনেক কঠিন, কিন্তু আমরা এই চ্যালেঞ্জ নিয়েছি। কারণ শহীদরা চলে গেছে, কিন্তু দায়িত্বটা এখন আমাদের কাঁধে রেখে গেছে। আমরা এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করব না যতক্ষণ এই দেহে প্রাণ আছে। আমরা স্পটে যাচ্ছি, যারা চাক্ষুষ সাক্ষী তাদের কাছ থেকে, আপনাদের মতো মিডিয়া কর্মীর কাছ থেকে এবং সবার কাছ থেকে আমরা শুধু ফুটেজ সংগ্রহ করতেছি না, আমরা সব কিছুই ভিডিও ফুটেজ, ফোন আলাপ, এরপরে ফরেনসিক এভিডেন্স, এরপরে আলামত, এবং দর্শকদের কাছেও বলবো আপনাদের কাছে সংরক্ষিত যদি কোনো স্টিল ছবি, ভিডিও ফুটেজ অথবা গুলির খোসা অথবা সরাসরি কোনো অস্ত্র, শহীদের রেখে যাওয়া কোনো স্মৃতি, রক্তমাখা শার্ট, এগুলো যদি থাকে আপনারা আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, না হয় আমাদেরকে খবর দিবেন। আমরা
গিয়ে আমাদের টিম গিয়ে আপনাদের কাছ থেকে কালেক্ট করবে। মানে আপনারা বলতে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনেক বড়, সেখানে কি কোনো হটলাইন নাম্বার চালু হয়েছে ইতিমধ্যে, নাকি ওখানে কোনো অন স্টাফ সার্ভিস আছে যে ওখানে গেলেই দেয়া যাবে, এরকম কি কিছু আছে? এখানে অন স্টপ ডেস্ক আছে, কিন্তু হটলাইন সার্ভিস এখনো আমরা চালু করতে পারিনি, কারণ আমাদের লিমিটেশন আছে। আমরা চেষ্টা করব, আপনাদের এই পরামর্শ আমাদের মাথায় থাকবে। যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যে মানবতা বিরোধী অপরাধ, সেখানে কি শুধু শহীদের হয়েছে এই মামলাগুলো যাবে, নাকি শহীদ করার উদ্দেশ্য নিয়ে যে গুলি করা হয়েছে, আয়না ঘরে ছিল যে যারা, তারাও তো মনে হয় শহীদের মামলা তো আসবে, যারা আহত হয়েছে। যেমন আপনারা তো মেডিকেলে গেছেন, আমরাও গেছি, দেখি একজন শহীদ, একজন আহতের কথা বলবো যে ওনার দাঁত ভেঙে গুলিটা এই গলার এইখানে আটকে আছে। এখন উনি তো শহীদের চাইতে বেশি কষ্ট পাচ্ছে, উনি জীবন্ত শহীদ। তাদের মামলাগুলো আমাদের এখানে অবশ্যই আসবে। আর গুমের জন্য আলাদা কমিশন হয়েছে, এখন সেটা এখানেও আসতে পারে বা সেটা আরও দেখা যাবে। আমরা মূলত জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের মাসের এই বিপ্লব পর্যন্ত এই সময়টাকে শুরুতে প্রায়োরিটি দিয়ে আগাচ্ছি, এবং বাকিগুলোও আসবে। জি, আমরা আবার একটু আমরা যাই হচ্ছে আমাদের আরেকজন যে শহীদের মা, আপনার কাছে একটু আসি, রেবেকা সুলতানা লতা, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে সন্তানের স্মৃতি আপনার কাদায় নিশ্চয়ই, কিন্তু এই স্মৃতি, এই কষ্টের স্মৃতি, আপনার কি কখনো মনে হয় যে বাংলাদেশটাকে এমন দেখলে আপনি কষ্টটা দূর হবেন বা ছেলে আত্মা শান্তি পাবে, এরকম কি কখনো মনে হয়? বাংলাদেশটা যাতে কোনো স্বৈরাচার হবে না, কোনো যুদ্ধ থাকবে না, হানাহানি হবে না, আমাদের ছেলেদের মতো যেন আরও কোনো ছেলে যাতে এই বাংলাদেশে এইভাবে মারা না যায় গুলিবিদ্ধ হয়ে আর রক্ত আহত হয়ে, যেন তাদের তার মা বাবার যেন এইভাবে কষ্ট না হয়। কারণ এই বাংলাদেশটা অনেক সুন্দর হোক, সুন্দরভাবে চলুক, কোনো ঝগড়াঝাটি থাকবে না, কোনো থাকবে না, বিবাদ থাকবে না, কোনো গুলাগুলি থাকবে না, সুন্দরভাবে যেন দেশটা চলে, সেই আবেদনই আমি আপনাদের কাছে করি। রেবেকা সুলতানা লতা, আপনি গৃহিণী, আপনার স্বামী কি করেন? আমার স্বামী কাউন্টারে চাকরি করে। কাউন্টারে। আপনি বলেছিলেন যে আপনাদের চলতে ফিরতে একদম আর্থিক অবস্থা খুব অভাবনটনে চলে, আপনি গৃহিণী নিশ্চয়ই? আমি গৃহিণী। জি, সেখান থেকে আপনি তো দেখেছেন 5 তারিখের আগের যে যারা দেশ পরিচালনা করেছে, আপনার কাছে কি মনে হয়েছে যে আপনার সন্তান সহ যারা শাহাদাত বরণ করেছে, যারা রাস্তায় নেমেছে, তাদের এই দাবিটা কতটুকু যৌক্তিক ছিল? এটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে যে তারা ন্যায়ের পক্ষে লড়তে গিয়েছে? তারা ন্যায়ের পক্ষে এই জীবন দিয়েছে। তারা যে কোঠা আন্দোলন নিয়ে দেশে নেমেছে, যে কোঠা বলে তো তারা এই জীবন করছে, জীবন দিছে, এত মানুষের জীবন গেছে, এত মার বুক খালি হয়েছে এই কোঠা নিয়েই। কিন্তু কোঠার তো শেষ হলো না, দাবি তো শেষ হলো না, এই কোঠার দাবি তো শেষ হলো না। কত মার সন্তান গেছে, কেউ ওর বাবা গেছে, কেউ ওর বোন গেছে, কেউ ওর ভাই গেছে, কেউ ওর স্বামী গেছে, এত মানুষের হাহাকার। যারা নিয়ে এই দেশটার উপর এরকম অত্যাচার করেছে তাদের জন্য বিচার হয়, তাদের জন্য বিচার হয়, তারা যেন, আর যারা শহীদ হয়েছে আর যারা এখনো গুলিবিদ্ধ আহত হয়ে মেডিকেলে অনেক কষ্ট করতেছে, তারাও যেন বিচার পায় সরকারের কাছে। তারাও যেন বলতে পারে যে না, আমরা এইভাবে মৃত্যুবরণ করে, আমরা এইভাবে মেডিকেলে পড়ে থেকে আমাদের বিচার আমরা সরকারের কাছে পাইছি। জি, ইদ্রিস ভাই, আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে আপনি এর আগেও যদিও বলেছিলেন, তো আপনার কাছে কি মনে হয় যে সন্তান যে দেশ দেখতে চেয়েছিল সেই দেশের হবে, এই প্রত্যাশা কতটুকু আপনার কাছে আছে, কি মনে হয়? এই প্রত্যাশা ছিল, আমার ছেলে যখন আপনার শহীদ হয়, তখন আমার দেশের জন্যই আমার ছেলে জীবনটা দিছে। তখন আমার খুবই ভালোই লাগে যে না, দেশের জন্য এরকম 1 টাকা 10টা সন্তানও রাস্তায় বিলিয়ে দিতে পারবো যদি যৌক্তিক কোনো থাকে। এই জন্য আমি বাবা হিসাবে খুব খুশি। আপনি অনুষ্ঠানে আসবেন নিশ্চয়ই, মারুফের মাও জেনেছে, উনি কি কোনো কিছু বলেছে দেশবাসীকে বলার জন্য আপনার কাছে? উনি বলেছে এইটাই যে ওখানে
যাও আপনারা ডাক দিয়েছেন, তো বলছে যে এটাই যে ওখানে আমার একটাই জিনিস ভালো লাগতেছে, আজকে তোমাকে ডাকতেছে মানুষ, তোমাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে। আমি একটা সামান্য মানুষ, আজকে আমার ছেলের জন্য আমার ডাকতেছে, আমার খুব ভালো লাগতেছে, ওর মারও খুব ভালো লাগতেছে। আমার বড় সন্তানটা চলে গেছে, বিচারে এখানে তো সরাসরি এসে তখনকার সরকারে যারা ছিল, মন্ত্রী যারা ছিল, তারা তো সরাসরি তাদেরকে কি আপনি দোষী মনে করেন এটার হ্যাঁ, জন্য? তারাই দোষী। একটা দেখেন, একটা স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, যারা আমাদের আমাদের দেখবে, তারা যদি এইভাবে সরাসরি এক পুলিশ কর্মকর্তা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যদি প্রশ্ন করে যে একটা মারি একটাই মরে একটাই চলে যায় আর যায় না, তা সেই দেশে তারা কিভাবে এতটা বছর ধরে মানুষের মানুষের অত্যাচার, মানুষের নির্যাতন, কতটা প্রোটোকলে মানুষ রাস্তায় নামতে পারে, এতই লোক জীবন দিতে পারে। সরকার প্রধান যিনি ছিলেন তিনি তো দেশ ছেড়েই চলে গেছেন, আবার মাঝে মাঝে শোনা যায় যে তিনি ফিরে আসতে চান বিভিন্নভাবে। তো এইটা আপনারা শহীদ পরিবার কিভাবে দেখছেন? উনি আসুক চট করে, উনি চট করে আসুক, আমরাও আছি। ছেলে একটা তো গেছে, আরো আমাদের 2টা ছেলে আছে, তারা দেখবে। ওনাকে আসতে বলেন, উনি আইনের মোকাবেলা করুক, আমার ছেলের হত্যার উনি জবাব দেখ, আমরা এটাই চাই। আশিফা, যে আন্দোলনে একটা ছেলে নেমেছিল, সেই আন্দোলনে বাকি দুটোর দেওয়ার জন্য ইদ্রিস ভাইদের মতো অনেকে এখন বলছেন, এবং নিজেও সেই অন্যায়ের বিরুদ্ধে। তো এই যে একটা কঠিন এখন দায়িত্ব, হয়তো সরকারে আপনারা নেই, কিছু লোক চালাচ্ছে, কিন্তু পিছন দিক থেকে পৃষ্ঠপোষকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা ভূমিকা আছে। তো এদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই দেশকে নিয়ে আপনাদের? আমাদের দেশকে নিয়ে পরিকল্পনা তো আমরা 5 তারিখেই জানিয়ে দিয়েছি। 5 তারিখে ঠিক বলবো না, যেদিন থেকে শুরু হয়েছে গুলি চালানো, ওই দিন থেকে আমরা বলেছি আমাদের পরিকল্পনা কি। আমাদের পরিকল্পনা সুন্দর একটা দেশ, এটা বাদে একটা সুন্দর বৈষম্যহীন একটা ন্যায় ভিত্তিক একটা দেশ হবে, যেখানে মানুষের অধিকারের জন্য বারবার রাস্তায় নামতে হবে না। তিনি হয়তো বলেন দেশের জন্য তার 2টা সন্তান, আরও 2টা সন্তানকে তিনি দেশের জন্য কুরবানি দেবেন, কিন্তু আমাদের তো শুনতে খারাপ লাগে। কারণ আমরা নিজেরাও, আমি জানি যে হচ্ছে এই যে মৃত্যু ভয় নিয়ে আসলে বেঁচে থাকা কত কষ্ট, এটা আমরা যারা হচ্ছে ওই সময় মানে আন্দোলন করেছে আমরা জানি যে সামনের দিন আমরা বাঁচবো কিনা আমরা জানতাম না, তারপরেও কিন্তু আমরা রাস্তায় নেমেছি। তো আমি চাই না আবার ওই মৃত্যু ভয়টা আবার আমার ফিরে আসুক। আমি ব্যক্তিগতভাবে চাই না, আমি চাই না কারো কোল খালি হোক। দেশের জন্য যদি আবার আমার দেশটাকে যে উদ্দেশ্যে এতগুলো মানুষ মরলো, দেশটা যদি ওরকম না হয়, আবার আমরা নামবো। নিশ্চয়ই। তার 2টা ছেলে আছে, আমরাও বেঁচে আছি, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব দেশটাকে সুন্দর করে গড়ে তোলা। যে বেস্টার মনে করুন একদম ছোট্ট করে জবাব, তা হচ্ছে যে ইদ্রিস ভাই যেমন প্রশ্ন তুললেন, সেটি হচ্ছে এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের নিরাপত্তা বিধানটা সাদা পোশাকে হোক আর একদম পোশাকে হোক, সেটা দেয়া কতটুকু সরকারের জরুরি বলে মনে করছেন? অবশ্যই জরুরি, তবে জরুরি এর চাইতেও বেশি ছিল 5 তারিখের আগে। জি, ওই সময় ওনারা ছিল সরাসরি গুলির মুখে। এখনও ওনাদের জরুরি, এবং রাষ্ট্রের প্রতি আমাদেরও দাবি যে এই মামলার যারা সাক্ষী এবং যারা শহীদ পরিবার প্লাস আমরা যারা কাজ করতেছি, সবারই নিরাপত্তা রাষ্ট্রের নিশ্চিত করা উচিত। অনেক ধন্যবাদ। একদমই শেষে আপনি খুব ছোট্ট করে, রেবেকা সুলতানার লতা তন্ময়ের মা, সেটি হচ্ছে যে আপনি কি কিছু বলতে চান দেশবাসীকে? দোয়া চাইবেন নিশ্চয়ই ছেলের জন্য, সব শহীদের জন্য, সব শহীদের যারা আমার ছেলের মতো জীবন দিছে, গুলিবিদ্ধ এই বাংলাদেশের মাটিতে রক্ত বিলীন করে দিয়েছে দেশটা সুন্দর করার জন্য, তাদের জন্য যেন সবাই দোয়া করে, তাদের আত্মার কামনা যেন করে, যেন তারা জান্নাতবাসী হয়। নিশ্চয়ই আমাদেরও এই দোয়া থাকবে। আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের 4 জনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। নিশ্চয়ই সময় পেলে
এই শহীদের বিস্তারিত, শহীদদের কিভাবে শহীদ হলো, কিভাবে আগাচ্ছে শুনতে পেতাম। পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই তা নিয়ে হাজির হব। আসুন আমরা শহীদের রেখে যাওয়া অসমাপ্ত যে কাজগুলো, শহীদের প্রত্যাশিত বাংলাদেশ, সেগুলো গড়ে তুলি। আর সেই গড়ে তোলার জন্য কল্যাণমূলক রাষ্ট্র করতে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।